খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের বীরভূমের তৃণমূল নেতা খুন, 10 দিনে শাসক দলের 4 নেতাকর্মী খুন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বলছেন বিরোধীরা। অরুণাচলে আঘাত হানছে চীনে অস্ত্র, জল বোমা। ব্রহ্মপুত্রে বিরাট বাঁধের কাজ শুরু করলো বেজিং। আর কতদিন, কেন উদাসীন পঞ্চায়েত? আরামবাগে রাস্তা আটকে তুমুল বিক্ষোভ। আমি রাজ্যের নেতা, হঠাৎ কেন বললেন শুভেন্দু? নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু 6 জনের। আর ভাঙবে না ঘুম, 20 বছর কোমায় থাকার পর চিরঘুমের দেশে সৌদির ঘুমন্ত রাজপুত্র। 21শে জুলাই দিলীপ ঘোষ কী করবেন জানালেন নিজেই। এলাকায় একজন সংখ্যালঘু নেই, সেখানেও ভোটার তালিকার সংখ্যালঘুদের নাম, বিস্ফোরক অভিযোগ মালদহে। তৃণমূলে এখন অনেক টাকা হয়েছে, তাই বিনা পয়সায় কেউ শহীদ দিবসে যান না, তৃণমূল নেতার বক্তব্য। পোস্ট সুকান্তর। টেক অফের পরই বিমানে ইঞ্জিনে আগুন, দ্রুত জরুরি অবতরণ। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খবরে ফের বীরভূমের তৃণমূল নেতা খুন, 10 দিনে শাসক দলের 4 নেতাকর্মী খুন। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বলছেন বিরোধীরা। সাঁইথিয়ার পর মল্লারপুর, 21শে জুলাই এর আগে ফের বীরভূমে তৃণমূল নেতা খুন। ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের মৃত্যু, 3 সঙ্গী আহত, গ্রেফতার 1, তৃণমূল নেতা খুনে ধৃত 1। সাঁইথিয়ার পর মল্লারপুর, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ফের রক্তাক্ত বীরভূম। বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতা তথা ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রায়তুল্লাহ শেখের। চায়ের দোকান থেকে ফেরার সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, 1 বছর আগে থেকে তাকে খুনের ষড়যন্ত্র চলছিল। আগে সেই চক্রান্তের কথা জেনে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, তবে এবার আর শেষ রক্ষা হলো না। শনিবার 3 তৃণমূল কর্মীর সঙ্গে মল্লারপুরে বিশিয়া গ্রাম থেকে ফিরছিলেন রায়তুল্লাহ। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রায়তুল্লাহ সহ সকলেই বোমার আঘাতে আহত হন। রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে রায়তুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি 3 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নড়েচড়ে বসছে রাজ্যের শাসক দল তৃণমূল, কারণ গত 10 দিনে 3 জেলায় এই নিয়ে তাদের 4 নেতাকর্মী খুন হলেন। গত 10ই জুলাই দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে খুন হন তৃণমূলের রাজ্জাক খান। সেই ঘটনায় যে 7 জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে 2 জন তৃণমূল কর্মী। আবার ওই রাতেই মালদার ইংরেজবাজারে জন্মদিনে পার্টিতে খুন হন তৃণমূলের নেতা আবুল কালাম আজাদ। তৃণমূলের এক নেতাই তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর গত 12ই জুলাই খুন হন বীরভূমের সাঁইথিয়া শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। মাঝরাতে গুলি করে খুন করা হয় তাকে। ভোরে রাস্তা থেকে উদ্ধার হয় তার গুলিবিদ্ধ দেহ। আর তাতেই নয়া সংযোজন মল্লারপুরের রায়তুল্লাহকে খুনের ঘটনা। পরপর তৃণমূল নেতাকর্মীদের এভাবে খুন হওয়ার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি। জোড়াফুল নেতৃত্ব সেই অভিযোগ মানতে নারাজ। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, এ তো সবে সকাল, এখনো সারাদিন বাকি আছে। তৃণমূল মারছে, মরছে তৃণমূল, পশ্চিমবঙ্গ এগিয়ে, উন্নয়ন চলছে। বীরভূমে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, ওদের লড়াই মানে হচ্ছে বখরার লড়াই। একদম উপর থেকে নিচ পর্যন্ত, উপরে বোঝাপড়া করে শান্ত থাকে, নিচের তলায় তো করা যায় না, ফলে নিচের তলায় পরপর খুন হচ্ছে। যদিও পরপর দলের নেতাকর্মীদের খুনের ঘটনায় বিরোধীদের নিশানা করেছে তৃণমূল। ময়ূরেশ্বর তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, সিপিএমের কিছু হারমাত দুষ্কৃতী তারা রায়তুল্লাহর ওপর হামলা করেছে, বোমা মেরেছে, রাজনৈতিকভাবে পরাস্ত ওরা। রায়তুল্লাহকে সরাতে না পারলে ওদের কাজ হচ্ছিল না। রাজ্যে বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাস বাকি, তার আগে পরপর তৃণমূল নেতাকর্মীদের খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই হানাহানি বাড়বে কিনা বাড়ছে আশঙ্কাও। অরুণাচলে আঘাত হানতে চীনে অস্ত্র, জলবোমা। ব্রহ্মপুত্রে বিরাট বাঁধের কাজ শুরু করলো বেজিং। ভারতে আপত্তি উড়িয়ে ব্রহ্মপুত্র নদে বিরাট বাঁধ তৈরি কাজ শুরু করলো চীন। 16,780 কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের ঘোষণা করেন চীনের প্রিমিয়ার লি কিয়াং। আগে ওই প্রকল্পের বিষয়টি জানা গিয়েছিল, তবে শনিবার সরকারিভাবে প্রকল্পের ঘোষণা করল চীন। উল্লেখ্য, এই প্রকল্প নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। বিরাট মাপের এই হাইড্রো পাওয়ার প্রকল্পটি বিশ্বের বৃহত্তম বাঁধ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। 16,780 কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পে প্রতি বছর 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে। তার ফলে 30 কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছবে। গোটা প্রকল্পে থাকবে 5টি কাস্টেড পাওয়ার স্টেশন। তবে এই প্রকল্পের কাজ কবে শেষ হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই বাঁধ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। তার কথায়,
ইয়ারলুং সাংপোর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন। ওদের বিশ্বাস করা যায় না, ওরা যে কি করতে পারে কেউ জানে না। সামরিক আগ্রাসনের কথা বাদ দিলাম, আমার মনে হয় এই বাঁধের প্রকল্প কোনো সামরিক আগ্রাসনের চেয়েও ঢের বেশি উদ্বেগজনক। এই বাঁধের ফলে আমাদের অস্তিত্ব সংকট পর্যন্ত হতে পারে। এই বাঁধকে জলে বোমা হিসাবেও ব্যবহার করতে পারে চীন। খান্ডুর কথা, যেহেতু আন্তর্জাতিক জলবন্টন চুক্তিতে নেই চীন, তাই এই বাঁধের অপব্যবহার করতে পারে তারা। বাঁধ তৈরি হওয়ার পর কখনো যদি চীন আচমকা জল ছেড়ে দেয় তাহলে অরুণাচলের সিয়াং একেবারে ভেসে যাবে। আবার কখনো বাঁধ দিয়ে গোটা ব্রহ্মপুত্রের জলই নিজেরা নিয়ে যেতে পারে চীন। এছাড়াও বাঁধ তৈরি হলে ভূতাত্ত্বিক কিছু সমস্যা হতে পারে। তার জেরে অরুণাচলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনাও বাড়তে পারে। এই হেন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে খান্ডুর আবেদন, চীনের ষড়যন্ত্র রুখতে পাল্টা পদক্ষেপ করা উচিত। তার পরামর্শ, ভারতও পাল্টা বাদ দিক ব্রহ্মপুত্রে। আর কতদিন কেন উদাসীন পঞ্চায়েত? আরামবাগের রাস্তা আটকে তুমুল বিক্ষোভ। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে জলে ডুবেছে আরামবাগ খানাকুলে বিস্তীর্ণ এলাকা। যে রাস্তাগুলি জেগে রয়েছে তারও সিংহভাগেরই অবস্থা বেহাল। অন্যদিকে গোটা এলাকাতেই বেহাল দশা একের পর এক সেতুর। দীর্ঘদিন থেকে ক্ষোভ বাড়ছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। এবার একেবারে পথ অবরোধ। স্থায়ী সেতু রাস্তা বেহাল দশা। নদী পারাপারের জন্য নৌকার দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। শাসক দলের প্রধান ও উপপ্রধানের উদাসীনতার প্রতিবাদে দলমত নির্বিশেষে 3টি গ্রামের মানুষ একযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। খবর শুনে ছুটে এসেছেন রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, কিন্তু তাকে দেখেও তেড়ে যান আন্দোলনরত গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় পুরসুরা খানাকুল রাজ্য সড়কের কাছে খানাকুলের হেলান এলাকায়। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর আরও বাড়ে তীব্রতা। রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাঁশ ফেলে রাস্তাও আটকে দেওয়া হয়। এলাকাবাসীদের স্পষ্ট কথা, কারোর যাতায়াত করার দরকার নেই। ক্ষোভের সুরে গ্রামবাসীরা বলছেন, বারবার বলার পরেও পরিস্থিতি কোনো রকম পরিবর্তন হয়নি। ঠিক হয়নি রাস্তা, ঠিক হয়নি সেতু, কিন্তু এভাবে আর কতদিন? যদি দ্রুত নৌকা আনার আশ্বাস দেন উপপ্রধান, রাস্তা মেরামতিরও আশ্বাস দেন, কিন্তু তাতে যে খুব একটা চিড়ে ভিজেছে এমনটা নয়। তার সঙ্গে বেশ কিছুক্ষণ বচসাও হয় উপপ্রধানের। কেন সরকার, কেন পঞ্চায়েত এত উদাসীন? কেন হচ্ছে না এলাকায় উন্নয়ন? প্রশ্নের পর প্রশ্ন ছুটতে থাকেন গ্রামবাসীরা। সব মিলে কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানা পুলিশ। বেশ কিছু সময় পর উঠে যায় অবরোধ। আমি রাজ্যের নেতা, হঠাৎ কেন বললেন শুভেন্দু? তিনি বিধানসভা বিরোধী দলনেতা। বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছেন। সেই শুভেন্দু অধিকারী বললেন তিনি রাজ্যের নেতা, কিন্তু হঠাৎ কেন কথা বললেন বিধানসভার বিরোধী দলনেতা? কাকুরগাছে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু। সেই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আগামীকাল ভারত পাকিস্তানের প্রাক্তনীদের ক্রিকেট ম্যাচ রয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর কি তাহলে দেশপ্রেমের চেয়ে খেলার প্রেম বেশি? এই নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজ্যের নেতা, আমার গণ্ডি রাজ্যের মধ্যে যারা ন্যাশনাল লিডার তাদের এই নিয়ে বলবেন। চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট। ভারত পাকিস্তান ম্যাচে অনেকেই ছেলেবেলার স্মৃতি খুঁজে বেড়াবেন। বার্মিংহ্যামে ভারত পাকিস্তান ম্যাচে দেখা যাবে যুবরাজ সিং চৌহান, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, হরভজন সিংদের। অন্যদিকে পাকিস্তান টিমের হয়ে খেলতে পারেন শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ। এদিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হন শুভেন্দু। ভাইয়ের খুন নিয়ে বিশ্বজিৎ সরকার যেভাবে বিচারের জন্য লড়াই করেছেন তার প্রশংসা করলেন শুভেন্দু। বলেন, বিশ্বজিৎ সরকার নিজের দমে লড়েছেন। বিশ্বজিতের লড়াইয়ের ফলে সিবিআই নড়ে চড়ে বসেছে। বিহারে হাসপাতালে ঢুকে মেডিকেল প্যারোলে থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অভিযুক্তদের বাংলা থেকে ধরা পড়া নিয়েও সরব হন শুভেন্দু। বলেন, দুষ্কৃতী গুন্ডাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা। কোচবিহারে বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ নিয়ে শুভেন্দু বলেন, কোচবিহারে 3 জন বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন তৃণমূল গুন্ডাদের দ্বারা। নিখিল রঞ্জন দে, বরেন বর্মন, সুশীল বর্মন আক্রান্ত হয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে সিআইএসএফ রিপোর্ট করেছে, তারপরও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। রাজ্যের বিধায়করা সুরক্ষিত নন, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? বিধানসভার স্পিকারের কাছে ডেপুটেশন দেব, কিন্তু আমরা জানি কিছু হবে না। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু 6 জনের। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি 4 চাকা গাড়ি। শনিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃত্যু হয়েছে 6 জনের। গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জন। শনিবার সকালে 4 চাকা গাড়িটি দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আসতেই সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই সেটি উল্টে যায়।
দুর্ঘটনা অভিঘাতে কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, হাত লাগান উদ্ধার কার্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের। গুরুতর আহত অবস্থায় আরও 2 জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের মরিনা গ্রামের বাসিন্দা। কিন্তু ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং ড্রাইভারের ভুলের কারণে এই গাড়িটি দুর্ঘটনা কবলে পড়ে। পুলিশের এক আধিকারিক শ্লোক কুমার বলেন, মর্মান্তিক ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়। মৃত্যু হয়েছে 6 জনের। ইতিমধ্যেই আমরা ঘটনা তদন্ত শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজও। আর ভাঙবে না ঘুম। 20 বছর কোমায় থাকার পর চির ঘুমের দেশে সৌদির ঘুমন্ত রাজপুত্র। সৌদি আরবে ঘুমন্ত রাজপুত্র নামেই তাকে চিনত সারা পৃথিবী। দীর্ঘ 20 বছর ধরে কোমায় ছিলেন তিনি। এবার যাত্রা স্তব্ধ। আর ভাঙবে না ঘুম। চির ঘুমের দেশে পাড়ি দিলেন সৌদির প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আবদুলাজিজ আল সৌদ। 19শে জুলাই শনিবার তার মৃত্যু হয়েছে। 36 বছর বয়সী রাজপুত্রে 20টা বছর কেটেছিল কোমাতেই। গভীর ঘুমে বেঁচেছিলেন তিনি। এবার অনন্তের পথে, চির ঘুমের দেশে যাত্রা। গ্লোবাল ইমামস কাউন্সিল রাজপুত্রের মৃত্যুর খবর জানিয়েছে। একটি বিবৃতি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। এই বিবৃতিতে লেখা হয়েছে, গ্লোবাল ইমামস কাউন্সিল যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের মৃত্যুতে রাজকীয় মহামান্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সম্মানীয় রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে টানা 20 বছর তিনি দীর্ঘ সংগ্রাম চালিয়ে গেছেন এবং তারপরে তার মৃত্যু হয়েছে। যুবরাজের বাবা একটি বিবৃতিতে জানিয়েছেন, আল্লাহর নিয়তি ও ভাগ্যের প্রতি পূর্ণ বিশ্বাস এবং গভীর দুঃখ বেদনার সঙ্গে আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আবদুলাজিজ আল সৌদের জন্য শোক প্রকাশ করছি, যিনি আজ আল্লাহর আশীর্বাদে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাজ্যে একটি সামরিক কলেজে পড়াকালীন সময়ে একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন প্রিন্স আল ওয়ালিদ, যখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এই দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, আর এর ফলেই তিনি সম্পূর্ণ কোমায় চলে যান। তারপরে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি প্রায় 20 বছর ধরে লাইফ সাপোর্টে ছিলেন। 21শে জুলাই দিলীপ ঘোষ কি করবেন জানালেন নিজেই। বরাবরই 21শে জুলাইয়ের দিন রাজ্য রাজনীতির নজর থাকে ধর্মতলার তৃণমূলের শহীদ সমাবেশের দিকে। এবার ময়দানে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে উত্তরকন্যা অভিযান। তবে শুধু উত্তর নয়, খড়গপুরে আবার বিজেপি নেতা দিলীপ ঘোষ পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন। দিলীপবাবু আগেই জানিয়েছিলেন 21 তারিখ তিনি চমক দেবেন। প্রথমে রাজনীতির অলিগলিতে জল্পনা ছড়িয়েছিল, তবে কি ধর্মতলায় যেতে পারেন এই বিজেপি নেতা? তবে প্রাক্তন এই সাংসদ জানালেন তেমনটা নয়, উল্টে তিনিও কর্মসূচির ডাক দিলেন। তিনিও শহীদ দিবস পালন করবেন বলে জানালেন। কেন এই শহীদ দিবস? দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের জন্য বিজেপির 250-এর বেশি কর্মীর মৃত্যু হয়েছে, তাদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তিনি। সেই কারণে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপি নেতা বলেন, 21 তারিখে কর্মসূচি আছে আমাদের। খড়গপুরে সভা করার কথা আছে, সেখানে কর্মীরা আসবেন। যারা তৃণমূলের হিংসার বলি হয়েছেন তাদের এই শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। তবে এই চমক দেওয়ার কথাই কি বলেছিলেন দিলীপ? এদিন সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি বলেন, 21 তারিখ তো এখনো যায়নি, মানে চমক যে এখনো যায়নি সেটাই বোঝাতে চাইলেন। ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। বৃষ্টি দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি। ঝড় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এখন শুধুই নিম্নচাপ, যদিও নতুন করে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী সপ্তাহে মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি জেলাগুলিতে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমায় আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলায়। বইতে পারে দমকা বাতাস। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে
23 ও 24শে জুলাই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 23শে জুলাই 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24শে জুলাই হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়, সে কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা কয়েকদিনে বৃষ্টি পর এদিন থেকে বৃষ্টি কমলেও সমুদ্র এখনও উত্তাল। বুধবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের সমস্ত উপকূলের থানার পক্ষ থেকে চলছে মাইকে প্রচার। গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। টানা বৃষ্টির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুর্যোগে চোখ রাঙানি।